যে টাইটেলটা পড়ে আপনি ভিডিওটাকে ক্লিক করেছেন সেটি আজকে আমি জাস্টিফাই করব, আর সেই হিডেন ন্যারেটিভটাকে এক্সপ্লেন করব স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে আসল গেমটা কোথায় যাচ্ছে। দেখুন, স্টার্টিংটা হয়েছিল ইউএই থেকে। শোনা গিয়েছিল ইউএই পাকিস্তানকে সরাসরি বলে দেয়, তোমাদের কাছে আমাদের যত টাকা আছে ফিরিয়ে দাও। এই মুভটা ছোট মনে হলেও জিও পলিটিক্সে এটা বেশ ক্লিয়ার একটি সিগন্যাল। এরপরেই জয়শঙ্কর ইউএইতে যান, সেখানে হাই লেভেল মিটিং হয়, আর সেখান থেকে একটা সিক্রেট মেসেজ পৌঁছায় নরেন্দ্র মোদীর কাছে। একই সময় প্যারালাল ভাবে অজিত দোভাল পৌঁছে যান সৌদি আরবিয়াতে, সেখান থেকেও আসে আরেকটা কনফিডেন্সিয়াল সিগন্যাল। আর ঠিক তখনই পাকিস্তান নিজের এয়ারফোর্স আর্মিকে পাঠিয়ে দেয় সৌদিতে, আর বিনিময়ে পায় কিছু ডলার, বেসিক্যালি সার্ভাইভাল মানি। মানে ইকুয়েশনটা ক্লিয়ার, সৌদি আরবিয়া ধরেছে পাকিস্তানের হাত, আর ইউনাইটেড আরব এমিরেটস এগিয়ে এসেছে ভারতের দিকে। এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আছে। হিস্ট্রি বলছে পাকিস্তান যাদের সঙ্গে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত তারা নিজেরাও সমস্যায় পড়েছে। নিজেরাও যখন নিজের সিস্টেম বানাতে চেয়েছে তখনও কোলাপস হয়েছে। ইমরান খানের নিউ পাকিস্তানি তার এক্সাম্পল। এখন আপনি একটা বড় পিকচার দেখুন যে এই ঘটনাগুলি আলাদা নয়, সবই ইন্টারলিঙ্কড। আর এই পুরো চেনের শুরু ইউএইর মিটিং থেকে, আর শেষ কোথায় গিয়ে ইম্প্যাক্ট করবে সেটা পৌঁছাতে পারে ইউনাইটেড স্টেটসের কোর পাওয়ার স্ট্রাকচার পর্যন্ত। এখন একটু পিছিয়ে যাই। ভারতে একটা এআই সামিট হয়েছিল, যেখানে ইউএইর প্রেসিডেন্ট হঠাৎই শর্ট ভিজিটে আসেন এবং সেখানে ঘোষণা করেন তারা ইন্ডিয়াতে এআই সেক্টরে ইনভেস্ট করবে, ডেটা সেন্টার্স বানাবে, এমনকি তাদের সোভেরিয়ান ফান্ডস যেখানে বিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে আগামী 20 থেকে 25 বছরের জন্য ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচারে ঢালবে। এটা শুধু ইনভেস্টমেন্ট নয়, এটা লং টার্ম স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। তারপর জয়শঙ্কর যখন ইউএইতে যান, সেখান থেকে যে মেসেজ আসে সেটা ছিল সিম্পল কিন্তু পাওয়ারফুল। লেটস ওয়ার্ক টুগেদার, আমি তোমাকে সাপোর্ট করব এবং তোমাকেও করতে হবে। কিন্তু একটা কন্ডিশন ছিল, কিছু ওল্ড রুলস ছিল যেগুলি ইউএস আর সৌদি বানিয়েছে, এগুলি ভাঙতে হবে, নতুন সিস্টেম তৈরি করতে হবে। এখানেই গেমটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ একই প্রপোজাল চায়নাকেও দেওয়া হয়। মানে ইউএই চায় ইন্ডিয়া আর চায়না মিলে এক নতুন পাওয়ার ব্লক তৈরি করুক। এখন আসল টুইস্টটা কোথায়? আপনি হয়তো শুনেছেন যে ইউএই ওপেক ছেড়ে দিয়েছে। শুনতে ছোট লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা গেম চেঞ্জিং মুভ। কারণ ওপেক মানেই গ্লোবাল অয়েল কন্ট্রোল সিস্টেম। মানে ইউএই যখন বেরিয়ে যাচ্ছে, মানে সে বলছে আমি নিজের রুলস বানাবো। এখন প্রশ্নটা সোজা, হোয়াই নাও? কোথা থেকে এত কনফিডেন্স এলো যে ইউএই একসঙ্গে ইউএস, সৌদি আর পুরো ওপেক সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? আর বন্ধুরা, এটা সাধারণ ডিসিশন নয়, এটা একটা ফিনান্সিয়াল আর্থকুয়েক। অয়েল মার্কেটের ওপরে যেন একটা নিউক্লিয়ার লেভেল ইম্প্যাক্ট ফেলা হয়েছে, যা গ্লোবাল ইকোনমির রুলস রিরাইট করতে পারে। নাও 66 বছর ধরে একটা সিস্টেম যেখানে রুলস ঠিক করতো অন্য কেউ আর প্রফিট স্যাক্রিফাইস করতো অন্য কেউ, কিন্তু হঠাৎ ইউএই বলল যে এনাফ ইজ এনাফ। কেন? কারণ আসল প্রশ্নটা হোয়াই নাও। আর এখানেই ঢুকে পড়ে ইন্ডিয়া চায়নার আরেকটা বড় জিওপলিটিক্যাল শিফটের গল্প। প্রথমে একটা বেসিক জিনিস ক্লিয়ার করি, ওপেক একটা 66 বছরের পুরনো অয়েল কার্টেল। এতদিন কি হতো, ছোট ছোট দেশ আসতো, বেরিয়ে যেত, কিন্তু কোর পাওয়ার স্ট্রাকচার কখনো শেক হয়নি। কিন্তু এই প্রথম ইউনাইটেড আরব এমিরেটসের মতো একটা হেভি ওয়েট প্লেয়ার, যে প্রায় 7% গ্লোবাল অয়েল প্রডিউস করে, সে হঠাৎ বেরিয়ে গেল। এটা নর্মাল এক্সিট নয়, এটা একটা স্ট্র্যাটেজিক ব্রেক। এখন প্রশ্ন যে কেন? ইউএইর একটা ব্রেকিং পয়েন্ট এসেছিল। তারা বেসিক্যালি বলেছে আমরা আর ইউএস আর সৌদি সিস্টেমে চলবো না। কারণটা একটু ডিপ। ইউএইর অ্যাকচুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 5 মিলিয়ন ব্যারেলস পার ডে। এই ক্যাপাসিটি তৈরি করতে তারা খরচ করেছে 150 থেকে 200 বিলিয়ন ডলার। কিন্তু প্রবলেম কোথায়? সৌদি আরবিয়া বলতো তোমার ক্যাপাসিটি আছে ঠিকই, কিন্তু তুমি 2.5 মিলিয়ন ব্যারেলসের বেশি প্রডিউস করতে পারবে না, কারণ বেশি অয়েল মার্কেটে গেলে প্রাইস কমে যাবে আর তাতে সৌদির লস হবে। মানে সিম্পল করে বললে ইউএই ইনভেস্ট করছে বিলিয়ন্স, কিন্তু ফুল ক্যাপাসিটি ইউজ করতে পারছে না। নিজের প্রফিট স্যাক্রিফাইস করে অন্যদের প্রফিটকে প্রোটেক্ট করছে। এটা প্র্যাকটিক্যালি একটা ইকোনমিক কেজ। আর এই কেজটাই 66 বছর ধরে তৈরি করেছিল ইউএস আর সৌদি অ্যালায়েন্স। ইউএই অন্যদের পকেট ভরাচ্ছিল, নিজের পকেটকে খালি রাখছিল। কিন্তু ইউএই একদম খুশি ছিল না। ওরা কোয়াইটলি নিজেদের ডাইভার্সিফাই করতে শুরু করে। ট্যুরিজম, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, এআই টেকনোলজি, মানে অয়েল ডিপেন্ডেন্সি কমিয়ে একটা মাল্টি সেক্টর ইকোনমি বানিয়ে ফেলেছে। এখন আসল টুইস্ট আসে ওয়ার্ল্ড ডাইনামিক্সে। সৌদি আরবিয়া চায় অয়েল প্রাইস হাই থাকুক, প্রায় $90 পার ব্যারেল, কারণ রয়্যাল ফ্যামিলির হিউজ এক্সপেন্সেস, মেগা প্রজেক্টস লাইক নিয়ম ওদের সার্ভাইভাল হাই প্রাইসের ওপর ডিপেন্ড করে। অন্যদিকে ইউএইর গেম একদম আলাদা। আমাকে $50 পার ব্যারেল দিলেও আমি প্রফিটে থাকবো, কারণ তারা অলরেডি ডাইভার্সিফাই করেছে। তারা হাই পাওয়ার ভলিউম স্ট্র্যাটেজি খেলতে চায়, মানে কম দামে বেশি অয়েল বিক্রি করেও হিউজ প্রফিট করা সম্ভব। কিন্তু এতদিন সৌদি ইউএইকে ফোর্সড করে গেছে, ব্যাক সিটে বসে থাকো। ওপেকের পাওয়ার চেয়ারে সৌদি বসবে, এক চেয়ারে দুই রাজা বসতে পারে না। আর এখানেই কনফ্লিক্ট তৈরি হয়।
সৌদি রাশিয়া নিজেদের মতো করে রুলস বানাচ্ছিল, আর ইউএইকে প্র্যাকটিক্যালি সেকেন্ড ক্লাস প্লেয়ার বানিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত ইউএই কি করলো যে আমি বেরিয়ে যাচ্ছি। তারপর আসে ওয়ার সিচুয়েশন। 2026-এর কনফ্লিক্ট ফেজে ইউএই একটা বড় শক খায়। ওরা চেয়েছিল ইউএস যেন ইরানকে কমপ্লিটলি ক্রাশ করে, বারবার রিকোয়েস্ট করছিল আমাদের ওপর অ্যাটাক হচ্ছে, তুমি ইরানকে থামাও। কিন্তু লাস্ট মোমেন্টে ডোনাল্ড ট্রাম্প গ্রাউন্ড ওয়ারে যেতে রিফিউজ করে দেয়। এখানে ইউএই টোটালি এক্সপোজড হয়ে যায়, কারণ ইউএই ইউএসকে নিজের এয়ারবেস ইউজ করতে দিয়েছিল, এমনকি সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু প্রোটেকশন পায়নি। তারপর কি হয়, ইরান ডাইরেক্ট টার্গেট করে ইউএইকে। এনার্জি হাবস, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ড্রোনস আর ক্রুজ মিসাইল দিয়ে তারা অ্যাটাক করে। মানে ইউএই বুঝে যায় এই অ্যালায়েন্সে থাকলে রিস্ক আছে, কিন্তু কোনো প্রোটেকশন নেই। যে দেশটা একসময় সব থেকে সেফ ফিনান্সিয়াল হাব বলে পরিচিত ছিল, হঠাৎ যদি সেই জায়গাতেই মিসাইল পড়ে, তাহলে বুঝে নিতে হবে যে গেম অলরেডি শুরু হয়ে গেছে। এবার দেখি যে ইউএই আসলে কি হারালো। প্রথম আঘাতটা ছিল ফিজিক্যাল ড্যামেজ, গুরুত্বপূর্ণ বিল্ডিংস হিট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে। দ্বিতীয়টা আরো ডেঞ্জারাস, রেপুটেশন কোল্যাপস। দুবাই একসময় ক্লেম করত আমরাই বিশ্বের সেফেস্ট ট্যাক্স হেভেন, কিন্তু যখন রিয়েল অ্যাটাক হলো, বুর্জ আল আরব টার্গেট হলো, বুর্জ খালিফার উপরেও হামলা হলো, জুমেইরার মতো ইকোনমিক জোনসও সেফ থাকলো না। সেখানে ইন্টারন্যাশনাল পপুলার ফেস প্যানিক করে দেশ ছাড়তে শুরু করলো, চলে গেল লন্ডন, হংকং, নিউ ইয়র্ক, মানে ক্যাপিটাল ফ্লাইট শুরু হয়ে গেল। এখন চিন্তা করুন, গ্লোবাল অয়েল প্রাইস তখন $110 বেশি, কিন্তু ইউএই নিজের ফুল অয়েল সেলই করতে পারছে না, কারণ কোটা কন্ট্রোল করছে সৌদি আরবিয়া। প্রফিট কে করছে? সৌদি আরব। আর ড্যামেজ কে নিচ্ছে? ইউএই। এটা একটা ক্লিয়ার ইমব্যালেন্স। এই সিচুয়েশনে ইউএই বুঝে যায় আমি লস নিচ্ছি, অন্য কেউ লাভ করছে, এটা আর চলবে না। এরপর ইউএই যায় ওয়াশিংটনে। তারা ডিম্যান্ড করে 1974-এ প্রমিস করা সিকিউরিটি আর ফিনান্সিয়াল ব্যাকিং ফুলফিল করতে হবে। ইরান ইস্যুতে ইউএস অ্যাকশন নিতে হবে, কিন্তু ওয়াশিংটন ইগনোর করে দেয়। এখানেই বিগেস্ট রিয়েলাইজেশন আসে, আমরা এতদিন পেট্রো ডলার সিস্টেম চালিয়েছি ইউএস এর জন্য সিকিউরিটির বদলে, কিন্তু এখন সিকিউরিটি নেই। মানে ওপেকের ভেতরে থাকা এটা বেসিক্যালি ফিনান্সিয়াল সুইসাইড। সিকিউরিটি নেই, প্রফিট নেই, ফ্রিডম নেই। তাই ইউএই ডিসাইড করে এই চেঞ্জটা ভাঙতে হবে। এখন আসল মাস্টারস্ট্রোক কোথায়? দেখুন, ইউএই বুঝে গেছে যে সার্ভাইভাল নিজের হাতেই নিতে হবে। আর এটা কেন হচ্ছে, তার পেছনে আছেন নরেন্দ্র মোদী আর চায়না, দুটো লার্জেস্ট অয়েল কনজিউমিং মার্কেটস। নাম্বারসটা দেখুন একবার। ইন্ডিয়া অ্যালোন 5 মিলিয়ন ব্যারেলস পার ডে তারা ডিম্যান্ড করে, আর চায়না 11 থেকে 12 মিলিয়ন ব্যারেলস পার ডে তারা ডিম্যান্ড করে। মানে ইউএইর পুরো প্রোডাকশন শুধু ইন্ডিয়া আর চায়নাই অ্যাবজর্ব করে নিতে পারে। তাই ইউএইর আর ওপেক দরকার নেই। ওপেক ছাড়ার পর ইউএই ডাইরেক্টলি অয়েল সেল করতে পারে ইন্ডিয়া চায়নাকে কম দামে, হাই ভলিউমে। এখন এখানেই আসে বিগেস্ট ইম্প্যাক্ট। এটা সরাসরি আঘাত করছে পেট্রোল সিস্টেমকে। সিম্পল ভাবে একটু বুঝে নিন যে ইউএস একটা ডিল করেছিল, তুমি অয়েল শুধু ডলারেই সেল করবে আর আমি তোমাকে সিকিউরিটি দেবো। এই সিস্টেমটা ইউএস কে সুপার পাওয়ার বানিয়েছে। আরবস অয়েল বিক্রি করেছে ডলারে, সেই ডলার আবার ইউএস ব্যাংকসে জমা হয়েছে। ইউএস সেই মানি দিয়ে মিলিটারি পাওয়ার বিল্ড করেছে, কিন্তু এখন সিকিউরিটি নেই, ট্রাস্ট নেই। তাই ইউএই বলছে আমি কেন আমেরিকান সিস্টেম ফান্ড করব? এবং এখানেই বিগ শিফট। ইউএই শুরু করেছে পুশ করা পেট্রো রুপি, পেট্রো ইয়ন, মানে ডলারের বাইরে অয়েল ট্রেড করা। আর এটাকেই বলা হচ্ছে রিয়াল ডেথ ব্লো টু ইউএস ডমিনেন্স। ইউএর কাছে এখন এমন একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ফুজাইরা পোর্ট, ইন্টারনাল পাইপলাইন নেটওয়ার্ক, যার মাধ্যমে তারা অয়েল এক্সপোর্ট করতে পারে স্ট্রেট অফ হরমুজ বাইপাস করে, ওয়ারজোনকে অ্যাভয়েড করে। মানে সিকিউরিটি ডিপেন্ডেন্স অলমোস্ট জিরো। এখন ইকুয়েশন পুরো উল্টে গেছে। আগে ইউএই ডিপেন্ড করত ইউএস আর সৌদির ওপর, এখন ইউএস আর সৌদি ডিপেন্ড করছে ইউএইর ওপর। এবং ইউএই ক্লিয়ার করে দিয়েছে যে আমার কাউকে দরকার নেই। যখন টাকা আর পাওয়ার দুটোই সিস্টেম বদলাতে শুরু করে, তখন শুধু ইকোনমি নয়, পুরো গ্লোবাল অর্ডার বদলে যায়। আর এখন ঠিক সেটাই হচ্ছে। ইউএই অলরেডি একটা বড় মুভ করে ফেলেছে। তারা তাদের ডিজিটাল কারেন্সি ব্রিজকে ইন্ডিয়ার ইউপিআই সিস্টেমের সঙ্গে লিঙ্ক করে ফেলেছে। এখন পিকচারটা ক্লিয়ার, তারা পুরো সুইফট সিস্টেম বাইপাস করতে চাইছে, মানে গ্লোবাল ডলার বেসড ট্রানজাকশন সিস্টেম থেকে বেরিয়ে আসা। সিম্পল করে বললে ডলার ছাড়াই ট্রেড পসিবল। আর এখানেই আসল আর্থকুয়েক। এখন এফেক্টটা কি হবে? সৌদি আরবিয়া প্র্যাকটিক্যালি ট্র্যাপ হয়ে গেছে। কেন? কারণ যদি সৌদি প্রোডাকশন কমায় প্রাইস বাড়াতে, ইউএই তখন প্রোডাকশন বাড়িয়ে দেবে প্রাইস কন্ট্রোল করতে। মানে সৌদি আর মার্কেট কন্ট্রোল করতে পারবে না। এবং অন্য ওপেক কান্ট্রিজ এখন দেখছে ইউএই বেরিয়ে গিয়ে লাভ করছে, তাই একে একে তারাও বেরোনোর কথা ভাবছে। এতে করে পেট্রো ডলার সিস্টেম উইক হয়ে যাবে, গ্লোবাল ইনফ্লেশন কন্ট্রোল করার ইউএস এর পাওয়ার কমে যাবে। এখন একটা ডেঞ্জারাস চেইন রিয়াকশন শুরু হবে। ফেডারেল রিজার্ভ চোখ করবে, কারণ ট্রিলিয়ন্স অফ ডলার যা ওভারসিজ মার্কেটে ছিল সেগুলি ইউএসএ ফিরে আসবে। এর ফলে আমেরিকাতে ইনফ্লেশন মাল্টিপল টাইমস বাড়বে,
পারচেসিং পাওয়ার কমে যাবে, এক্সট্রিম কেসে হাইপার ইনফ্লেশনও হতে পারে। ডলার এতদিন ছিল গ্লোবাল গড কারেন্সি, আজ সেই ডমিনেন্সে ক্র্যাক দেখা যাচ্ছে। পুরো গ্লোবাল মনিটারি সিস্টেমটাকেই ফ্র্যাকচার তৈরি করেছে এই একটা ডিসিশন। দেখতে ছোট নিউজ লাগতে পারে যে ইউএই ওপেক ছাড়লো, কিন্তু ইম্প্যাক্টটা ম্যাসিভ। এটা সেই মোমেন্ট যখন অজেয় মনে হওয়া সিস্টেম প্রথমবার ব্লিড করা শুরু করেছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।